শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটানা ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে। এই ছিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে, হয়তো ঠিক তত বড়ই ছিল না মনে হইতেছে। হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাতে ভালো ছেলে হইয়া এক জামিন পাশ করিবার সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমবিব্যাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত, খাপ ছাড়া, এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়ারা হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘদিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এসব হলো থাক, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। কিন্তু বলিলেই তো বলা হয় না। ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা আর যাহার পা দুটা আছে সেই ভ্রমণ করিতে পারে। কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না, সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি, গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি। কিন্তু যে মেঘ, সেই মেঘ কাহারও নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক, এক কাছি চুলের সন্ধানও কোনোদিন তাহার মধ্যে খুঁজিয়া পাই নাই। চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকটাইয়া গিয়াছে, কিন্তু কাহারও মুখটুকু তো কখনো নজরে পড়ে নাই। এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন, তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা চলে না। চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা। অতএব আমি তাহাই করিব। কিন্তু কি করিয়া ভবঘুরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে
এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। আজ সে বাঁচিয়া আছে কিনা জানি না, কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘরবাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিল না। উফ, সেদিনটা কি মনেই না পড়ে। স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি, আনন্দের সীমা নাই। হঠাৎ ওরে বাবা, এ কি! চটাপট শব্দ এবং মারো সালাকে, ধরো সালাকে। কি একরকম যেন বিহবল হইয়া গেলাম। মিনিট 2-3 ইতিমধ্যে কি যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাহর পাইলাম না। ঠাহর পাইলাম ভালো করিয়া তখন, যখন পিঠের ওপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ করিয়া ভাঙল এবং আরো গোটা 2-3 মাথার উপর। পিঠের ওপর উদ্যত দেখিলাম 5-7 জন মুসলমান ছোকরা তখন আমাদের চারিদিকে বুদ্ধ রচনা করিয়াছে। পালাইবার এতটুকু পথ, আরো একটা ছাতির বাঁট, আরো একটা। ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে বুদ্ধ ভেদ করিয়া আমাকে আগলাইয়া দাঁড়াইল, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তাহার বাঁশির মতো না, প্রশস্ত সুরৌল কপাল, মুখে 2-4 বসন্তের দাগ, মাথায় আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড় কহিল। আরে ভয় কি, তুমি আমার পেছন পেছন বেরিয়ে এসো। ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যাহা ছিল তাহা সুদুর্লভ হইলেও অসাধারণ হয়তো নয়, কিন্তু তাহার হাত জোখানি যে সত্যই অসাধারণ তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। শুধু জোরের জন্য বলিতেছি না, সে দুটি দৈর্ঘ্যে তাহার হাঁটুর নিচে পর্যন্ত পড়িত। ইহার পরম সুবিধা এই যে ব্যক্তি জানিত না, তাহার কস্মিন কালেও এ আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ 3 হাত লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের উপর এই আন্দাজের মুষ্ঠাঘাত করিবে। সে কি মুষ্টি! বাঘের থাবা বলিলেই হয়। মিনিট 2 মধ্যে তাহার পিঠ ঘেঁষিয়া বাহিরে আসিয়া পড়িলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল, পালা পালা পালা। তুমি? তুই পালা না, গাধা কোথাকার। গাধাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম, না, ছেলেবেলা মারপিট কে না করিয়াছে, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে আমরা। মাস 2-3 পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছে। ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই। এমন আস্ত 2টা ছাতির বাঁট পিঠের উপরও কোনো দিন ভাঙে নাই। না তবে কি দাঁড়িয়ে মার খাবো নাকি? ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা, তবে খুব কষে দৌড়ো। এই কাজটা বরাবরই খুব পারি। বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওইখানে একটা জ্বালা হইয়াছে। চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আর একটা দেখা যায় না, তা নয়, আততায়ীর শঙ্কা আর নাই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কহিল। আমার গলা শুকাইয়া গিয়াছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকু হাঁপায় নাই। এতক্ষণ যেন কিছুই হয় নাই, মারে নাই, মার খায় নাই, ছুটিয়া আসে নাই, না কিছুই নয়। এমনিভাবে জিজ্ঞাসা করিল, এই তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত, আচ্ছা আচ্ছা। বলিয়া সে তাহার জামার পকেট হইতে এক মুঠা শুকনো পাতা বাহির করিয়া
কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল, ব্যাটাদের খুব ঠুকেছি শিব। কি এ? সিদ্ধি। সিদ্ধি? এ আমি খাইনে। খাস নে? কোথাকার গাধারে, বেশ নেশা হবে। চিবো চিবো, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি নাই, তাই ঘাড় নাড়াইয়া ফিরাইয়া দিলাম। সে তাহাও যে নিজের মুখে চিবাইয়া গিলিয়া ফেলিল। আচ্ছা, তাহলে সিগারেট খা। বলিয়া আর একটা পকেট হইতে গোটা 2 সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটি আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল। তারপরে তাহার 2 করতল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল। বাপরে, সে কি টান! এক টানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়া আসিল। চারিদিকে লোক। আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম। সভয়ে প্রশ্ন করিলাম, চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে? ফেললেই বা সবাই জানে। বলিয়া স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মনের উপর একটা প্রগাঢ় ছাপ মারিয়া দিয়া আরেক দিকে চলিয়া গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে, শুধু এইটি স্মরণ করিতে পারিতেছি না। ওই অদ্ভুত ছেলেটিকে যেদিন ভালোবাসিয়াছিলাম, কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম, তারপরে মাসখানেক গত হইয়াছে। সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার। কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুইয়াছিলাম। 12টা বাজে। তথাপি কাহারও চক্ষে নিদ্রা নাই। হঠাৎ কি মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। সহজ রামপ্রসাদী সুর কত তো শুনিয়াছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান। অতএব কেহ খোঁজ খবর লইত না। সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়েছিল। শুধু গরু বাছুরের যাতায়াতে সেই বনের মধ্য দিয়া সরু একটা পথ পড়িয়াছিল। মনে হইল যেন সেই বনপথেই বাঁশির সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। পিসিমা উঠিয়া বসিয়া তাহার বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া কহিলেন, হ্যাঁ রে নবীন, বাঁশি বাজায় কে? রায়েদের ইন্দ্র নাকি? হ্যাঁ, বুঝিলাম ইহারা সকলেই ওই বংশীধারীকে চেনেন। বরদা বলিলেন, সে হতভাগা ছাড়া এমন বাঁশি বা বাজাবে কে? আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে? ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? হ্যাঁ, পিসিমা এই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটা স্মরণ করিয়া মনে মনে বোধ করি শিহরিয়া উঠিলেন। ভীত কণ্ঠে প্রশ্ন করিলেন, আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপের কাপড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ওই জঙ্গলে এত রাত্রিরে ছোড়াটা কেন রে? হ্যাঁ, আর কেন, ওপাড়া থেকে এপাড়ায় আসার ওই তো সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়াও নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগির আশা নিয়ে দরকার। তার সে পথে নদী নালাই থাক আর সাপ খোপ বাঘ ভালুকি থাক। ধন্যী ছেলে একটা। বলিয়া পিসিমা একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হইয়া আবার ধীরে ধীরে অস্পষ্ট হইয়া দূরে মিলাইয়া গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভাবিয়াছিলাম, যদি অতখানি জোর এবং এমনি করিয়া মারামারি করিতে পারিতাম। আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ততক্ষণ কেবলই কামনা করিতে লাগিলাম, যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম। কিন্তু কেমন করিয়া ভাব করি, সে যে আমার অনেক উচ্চে। তখন স্কুলেও সে আর পড়ে না শুনিয়াছিলাম। হেডমাস্টার মহাশয় অবিচার করিয়া
তাহার মাথায় গাধার টুপি দিবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের উপর কি একটা করিয়া ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল। আর যায় নাই। অনেকদিন পরে তাহার মুখেই শুনিয়াছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত হিন্দুস্থানী পণ্ডিতজির ক্লাসের মধ্যেই নিদ্রাকর্ষণ হইত। এমনি এক সময়ে সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র। বিশেষ কিছু অনিষ্ট হয় নাই, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়া তাহার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরিয়া পাইয়াছিলেন। খোয়া যায় নাই। তথাপি কেন যে পণ্ডিতের রাগ পড়ে নাই এবং হেডমাস্টারের কাছে নালিশ করিয়াছিলেন সে কথা আজ পর্যন্ত ইন্দ্র বুঝিতে পারি নাই। সেটা পারে নাই। কিন্তু এটা সে ঠিক বুঝিয়াছিল যে স্কুল হইতে রেলিং ডিঙাইয়া বাড়ি আসিবার পথ প্রস্তুত করিয়া লইলে তথায় ফিরিয়া যাইবার পথ গেটের ভিতর দিয়া আর প্রায় খোলা থাকে না। কিন্তু খোলা ছিল কি ছিল না এ দেখিবার শখও তাহার আদৌ ছিল না। এমনকি মাথার উপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কেহ কোনো মতেই আর তাহার মুখ বিদ্যালয়ের অভিমুখে ফিরাইতে সক্ষম হইল না। ইন্দ্র কলম ফেলিয়া দিয়া নৌকার দাঁড় হাতে তুলিল। তখন হইতে সে সারাদিন গঙ্গায় নৌকার উপর তাহার নিজের একখানা ছোট ডিঙি ছিল। জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, একা তাহারই উপর হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি ভাসাইয়া দিয়া হাল ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। 10-15 দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। এমনি একদিন উদ্দেশ্যবিহীন ভাসিয়া যাওয়ার মুখেই তাহার সহিত আমার একান্ত বাঞ্ছিত মিলনের গ্রন্থি সুদৃঢ় হইবার অবকাশ ঘটিয়াছিল। তাই এত কথা আমার বলা। কিন্তু যাহারা আমাকে জানে তাহারা বলিবে, তোমার তো এ সাজে নাই বাপু। গরিবের ছেলে লেখাপড়া শিখিতে গ্রাম ছাড়িয়া পরের বাড়িতে আসিয়াছিলেন, তাহার সহিত তুমি মিশিলেই বা কেন, এবং মিশিবার জন্য এত ব্যাকুল হইলেই বা কেন? তা না হইলে তো আজ তোমার থাক থাক, আর বলিয়া কাজ নাই। সহস্র লোক এ কথা আমাকে লক্ষবার বলিয়াছে। নিজেকে নিজে আমি এ প্রশ্ন কোটিবার করিয়াছি, কিন্তু সব মিছে কেন যে এ জবাব তোমরাও দিতে পারিবে না। এবং না হইলে আজ আমি কি হইতে পারিতাম সে প্রশ্ন সমাধান করিতেও কেহ তোমরা পারিবে না। যিনি সব জানেন তিনিই শুধু বলিয়া দিতে পারেন কেন এত লোক ছাড়িয়া সেই একটা হতভাগার প্রতি আমার সমস্ত মন প্রাণটা পড়িয়া থাকিত, এবং কেন সেই মন্দের সঙ্গে মিলিবার জন্যই আমার দেহের প্রতিটি কণা পর্যন্ত উন্মুক্ত হইয়া উঠিয়াছিল। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথমত বাইরে বৈঠকখানার ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি। বাহিরের বারান্দায় একদিকে পিসে মশাই ক্যাম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন, এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য হাফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুঁকায় ধূমপান করিতেছেন। দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে, এবং ভিতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি। ছোড়দা, যতীনদা ও আমি
তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতির মেজদা 12 এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এজন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়ায় কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুথু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সুমুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া দিয়া লিখিলেন, 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। ছুটি পাইয়া যতীনদা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করিয়া মিনিট 2 বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন, 8:41 হইতে 8:47 পর্যন্ত পরওয়ানা লইয়া ছোড়দা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গঁদ দিয়া আঁটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না। প্রত্যহ এই 1.5 ঘণ্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি 9টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম, সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তাহার নির্বোধ পরীক্ষকগুলা তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না। নিজের এবং পরের বিদ্যা শিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করিয়াই দিতে লাগিল। ইহাই অদৃষ্টের অন্ধ বিচার যাক। এখন আর সে দুঃখ জানাইয়া কি হইবে? সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো ভিতরে মৃদু দীপালোকের সম্মুখে গভীর অধ্যয়নরত। আমরা 4টি প্রাণী ছোড়দা ফিরিয়ে আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল। কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম। মেজদা তাহার সেই টিকিট আটা খাতার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন। তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খাইয়াছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীনদার সমবেত আর্তকণ্ঠের গগনভেদী রই রই চিৎকার, ওরে বাবারে, খেয়ে ফেললে রে! কিসে ইহা দেহকে খাইয়া ফেলিল? আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার 2 পা সম্মুখে ছড়াইয়া দিয়া সেজো উল্টাইয়া দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষ যজ্ঞ বাঁধিয়া গেল। মেজদার ছিল ফিটের ব্যায়াম। তিনি সেই যে অ করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন,
আর খাড়া হইলেন না। ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিসেমশাই তার দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন। এ যেন তিন বাপ বেটার কে কতখানি হাঁ করিতে পারে তারই লড়াই চলিতেছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পলাইতেছিল। দেউড়ির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে। পিসেমশাই প্রচণ্ড চিৎকারে হুকুম দিতেছেন, और मारो, साला को मार भालो, साला को मार डालो ইত্যাদি। মুহূর্তকালের মধ্যে আলোয় চাকর বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল। দারোয়ানরা চোরকে মারিতে মারিতে আধমরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল। তখন চোরের মুখ দেখিয়া বাড়িশুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল। আরে এ যে ভট্টাচার্য মশাই! তখন কেহুবা জল, কেহুবা পাখার বাতাস, কেহুবা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজটাকে লইয়া সেই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রামকমল প্রকৃতিস্থ হইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। সবাই প্রশ্ন করিতে লাগিল, আপনি অমন করে ছুটলেন কেন? বাবা, বাঘ নয়, সে একটা মস্ত ভালুক লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোড়দা ও যতীনদা বারংবার কহিতে লাগিল, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ করে ল্যাজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। মেজদার চৈতন্য হইলে তিনি নিমিলিত চক্ষে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দ্য রয়্যাল বেঙ্গলই হোক আর রামকমলের মস্ত ভালুকই হোক, সে আসিলই বা কি রূপে আর গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু বটে। তখন কেহবা বিশ্বাস করিল, কেহবা করিল না, কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয়ে চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং উ বঠা বলিয়া এক লাফে একেবারে বারান্দার উপর, তারপর সেও এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, কাহারও মুহূর্ত বিলম্ব সয় না। উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে, চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল। জনপ্রাণী আর সেখানে নাই। সেই ঘরের ভিড়ের মধ্য হইতে পিসেমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সার্কি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল। লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাউ তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছে, এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া। হিন্দুস্তানিরা সাড়া দেয় না। তামাশা দেখিয়া যাহারা বাড়িতে ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ। এমনি বিপদের সময়ে হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত। সে বোধ করি সুমুখের রাস্তা দিয়া চলিয়াছিল। হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে। নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল, ওরে বাঘ বাঘ, পালিয়ে আয়, আয় রে ছোড়া, পালিয়ে আয়। প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিয়া ভিতরে ঢুকিল, কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল। দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিল। সীমাতেও ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল, এবং এক একটা অস্ত্র পাইলেই নামিয়া আসে এমন আভাস হইল। বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল,
দাদিকবাবু এ বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা করিয়া কহিল, না না বাবু, না, আমি 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 বাঘ ভাল্লুক নই বাবু, বাবু আমি ছিনা কৌরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই গরম হাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন। হারামজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না? পিসে মশাই মহাক্রোধে হুকুম দিলেন, শালাকো কান পাকার কে লাও। কিশোরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিহা তাহার কান ধরিয়া হেড় হেড় করিয়া টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তাহার পিঠের উপর খড়মের এক ঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই হারামজাদা, বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ হো গিয়া। খোট্টা শালার বেটারা আমাকে যেন কিলাইকে কাটালো পাকায় দিয়া। শ্রীনাথের বাড়ি বারাসাতে। সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এই বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মশায়ের, একবার পিসে মশায়ের পায়ে পড়িতে লাগিল, কহিল, ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে। কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কোলাইল না। শ্রীনাথ কাকুতি মিনতি করিতে লাগিল, কিন্তু পিসে মশায়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে উপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারে বাঘ ভাল্লুক বার হয়নি, যে বীর পুরুষ তোমরা। আর তোমার দারোয়ানরা, ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউড়ির ওই খট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস, একজন লোকেরও তা নেই। পিসে মশাই কোনো কথাই শুনিলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন। কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তখন তাহার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের ল্যাজ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেয়া হইল। তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? হ্যাঁ, তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? রাত্রির কোথায় রে, এ তো সন্ধ্যা। আমি যাচ্ছি ডিঙিতে মাছ ধরে আনতে। যাবি? এত অন্ধকারে ডিঙিতে চড়বে? ভয় কি রে, সে তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই, আমি একলা এত স্রোতে ওজন বইতে পারি নে। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না। আমি সত্যিই এই রাত্রে নৌকায় চলিয়াছি। কারণ যে আহ্বানে এই স্তব্ধ নিবিড় নিশীথে এই বাড়ির সমস্ত কঠিন শাসন পাশ তুচ্ছ করিয়া দিয়া একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার সাধ্যই ছিল না। অনতিকাল পরে গোসাই বাগানের সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম। খাড়া কাঁকড়ের পাড় মাথার উপর একটা বহু প্রাচীন অশ্বত্থ বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে এবং তাহারই প্রায় 30 হাত নিচে
সূচিবেদ্ধ আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্দাম হইয়া ছুটিয়াছে। দেখিলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র তরিখানি বাঁধা আছে। উপর হইতে মনে হইল সেই সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলই আছাড় খাইয়া মরিতেছে। আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না, কিন্তু ইন্দ্র যখন তাহার উপর হইতে নিচে একগাছি রজ্জু দেখাইয়া কহিল, ডিঙির এই দড়ি ধরে পা টিপে টিপে নেমে যা, সাবধানে নাবিস, পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তখন যথার্থই আমার বুক কাঁপিয়া উঠিল। মনে হইল ইহা অসম্ভব, কিন্তু তথাপি আমার তো দড়ি অবলম্বন আছে। কিন্তু তুমি? সে কহিল, তুই নেমে গেলেই আমি দড়ি খুলে নামবো, ভয় নেই, আমার নেমে যাওয়ার অনেক ঘাসের শিকল ঝুলে আছে। আর কথা না কহিয়া আমি দড়িতে ভর দিয়া অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম। তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল। সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না। ভয়ে বুকের ভিতরটা এমনি ঠিপ ঠিপ করিতে লাগিল যে তাহার পানে চাহিতেই পারিলাম না। মিনিট 2-3 কাল বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া কোনো শব্দ মাত্র নেই। হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে চকিত হইয়া মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র 2 হাত দিয়া নৌকা সজোরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল। ক্ষুদ্র তরী তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগে ভাসিয়া চলিয়া গেল। কয়েক মুহূর্তেই ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল। রহিল শুধু দক্ষিণ ও বামে সমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরুণীটি এবং কিশোর বয়স্ক 2টি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে, কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি। বায়ুলেশী, নিষ্কম্প, নিস্তব্ধ, নিঃসঙ্গ নিশিথিনীর সে যেন এক বিরাট কালী মূর্তি। নিবিড় কালো চুলে দুলোক ভুলোক আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া খরাল দংষ্ট্রা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছিন্ন হইতেছে। আশেপাশে সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে। কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে। কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে। আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতেছে এইমাত্র বুঝিয়াছি, কিন্তু পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনোখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না। এই বয়সেই সে যে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই। হঠাৎ সে কথা কহিল, কি রে শ্রীকান্ত, ভয় করে? না। এই তো চাই, সাঁতার জানলে আবার ভয় কিসের? প্রত্যুত্তরে আমি একটা ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেললাম, পাছে সে শুনিতে পায়। কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না। সেও আর কোনো কথা কহিল না। বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল, অস্ফুট এবং ক্ষীণ। কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই তে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল,
বহু দুরাগত কাহাদের ক্রুদ্ধ আহ্বান যেন কত বাধা বিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে। এমনি শ্রান্ত, অথচ বিরাম নাই, বিচ্ছেদ নাই। ক্রোধ যেন তাহাদের কমেও না বাড়েও না, থামিতেও চাহে না। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞাসা করিলাম, ইন্দ্র, ও কিসের আওয়াজ শোনা যায়? সে নৌকার মুখটা আর একটু সোজা করিয়া দিয়া কহিল, জলের স্রোতের ওপারের বালির পাড় ভাঙার শব্দ। কত বড় পাড়! কেমন স্রোত? সে ভয়ানক স্রোত। ও তাই তো, কাল জল হয়ে গেছে, আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পাড় ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব মুড়িয়ে যাব। তুই দাঁড় টানতে পারিস? পারি। তবে টান। ওই ওই যে কালো মতো বাঁদিকে দেখা যায়, ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, তারই ভেতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে। এ আবার কি কথা? সভয়ে বলিলাম, তবে ওর ভিতর দিয়ে নাই গেলে? আর তো পথ নেই, এর মধ্যে দিয়ে যেতে হবে। বড় চড়ার বাঁদিকে রেট ঠেলে জাহাজ যেতে পারে না। আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই। বলিয়াই আমি দাঁড় তুলিয়া ফেলিলাম চক্ষের পলকে। নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল। ইন্দ্র বিরক্ত হইয়া ফিস ফিস করিয়া তর্জন করিয়া উঠিল। তবে এলি কেন? চল তোকে ফিরে রেখে আসি। কাপুরুষ! তখন 14 পার হইয়া 15 পড়িয়াছি। আমাকে কাপুরুষ! ঝপাত করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম। ইন্দ্র খুশি হইয়া বলিল, এই তো চাই, কিন্তু আসতে ভাই, ব্যাটারা ভারী বাজি। আমি যৌবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাব যে সারারা টেরও পাবে না। একটু হাসিয়া কহিল, আর টের পেলেই বাকি, ধরা কি মুখের কথা? দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই। ব্যাটাদের 4খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে ডুব দিয়ে যত দূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো। এ অন্ধকারে আর দেখবার জোটি নাই। তারপর মজা করে সতুয়া চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই বাস। কি করবে ব্যাটারা? সতুয়ার চড়া তো ঘোরনালার সম্মুখে, সে তো অনেক দূর। কোথায় অনেক দূর? 6-7 ক্রোশ হবে না বোধ হয়। হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পড়ানোর বড় বড় গুঁড়ি কত ভেসে যাবে দেখতে পাবি। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল, তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না। এই দিক চিহ্নহীন অন্ধকার নিশীথে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে 7 ক্রোশ ভাসিয়া গিয়া পরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা, ইহার মধ্যে আরেক দিকের তীরে উঠিবার জো নাই। 10-15 হাত খাড়া উঁচু বালির পাড় মাথায় ভাঙিয়া পড়িবে। এই দিকেই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে। বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল। কিছুক্ষণ দাঁড় টানিয়া বলিলাম, কিন্তু আমাদের ডিঙির কি হবে? সেদিন তো ঠিক আমি এমন করেই পালিয়েছিলাম। তারপর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম। নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নয়। তবে এ সকলের কল্পনা নয়, একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য। ক্রমশ ডিঙি খাঁড়ির সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়া খাঁড়ির মুখে বাঁধা আছে। মিটমিট করিয়া আলো জ্বলিতেছে। 2টি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইয়াছিল। ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম, যে স্থানটায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হইয়াছে এবং সব কয়টাকেই বুনো ঝাউ গাছে একটা
একটা হইতে আরেকটাকে আড়াল করিয়া রাখিয়া একটার ভিতর দিয়া খানিকটা বাহির গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম। জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে। আরো খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল। ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগুলিয়া আছে মনে করিয়া এ স্থানটায় পাহারা রাখে নাই। ইহাকে মায়াজাল বলে খালে যখন জল থাকে না তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুঁতিয়া দিয়া তাহারই বহির দিকে জাল টাঙাইয়া রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে। 10-15-20 রুই কাতলা গোটা 5-6 ইন্দ্র চক্ষের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল। সেই বিরাট গায়ে মৎস্যরা যেরা তখন পুচ্ছ তাড়নায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দও বড় কম হইল না। এত মাছ কি হবে ভাই? কাজ আছে, আর না, পালাই চ বলিয়া সে জাল ছাড়িয়া দিল। আর দাঁড় টানিবার প্রয়োজন নাই। আমি চুপ করিয়া বসিয়া রহিলাম। তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হইবে। অনুকূল স্রোতে মিনিট 2-3 খড়বেগে ভাঁটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটি পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল। তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম, কি কি হলো? ইন্দ্র আর একটা ঠেলা দিয়া নৌকাখানা আরো খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল, সালারা টের পেয়েছে, 4খানা ডিঙি খুলে দিয়েছে, এদিকেই আসছে, ওই দেখ। তাই তো বটে। প্রবল জলতাড়নায় ছপাছপ শব্দ করিয়া 4খানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে। ওদিকে জাল দিয়া বন্ধ, সুমুখে ইহারা পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই। এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না। কি হবে ভাই? বলিতে বলিতেই অদম্য বাষ্পোচ্ছ্বাসে আমার কণ্ঠনালী রুদ্ধ হইয়া গেল। এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুঁতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে? ইতিপূর্বে 5-6 দিন ইন্দ্র চুড়িবিদ্যা বড় বিদ্যা সপ্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে। এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই, কিন্তু আজ সে মুখে একবার বলিল, ভয় নেই, ভয় নেই, কিন্তু গলাটা তাহার যেন কাঁপিয়া গেল। কিন্তু সে থামিল না। প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল। সমস্ত চড়াটা জলে জলময়। তাহার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ। ভিতরে এই দুটি চোর, কোথাও জল 1 বুক, কোথাও 1 কোমর, কোথাও হাঁটুর অধিক নয়। উপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল। পাঁকে লগি পুতিয়া যাইতে লাগিল। নৌকার 1 হাত অগ্রসর হয় না। পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল। কিছু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে, তাহাতে লেশ মাত্র সংশয় নাই। সহসা নৌকাটা একটু কাত হইয়াই সোজা হইল। চাহিয়া দেখি আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নাই। সভয়ে ডাকিলাম, ইন্দ্র? হ্যাঁ, আমি নিচে। নিচে কেন? ডিঙি টেনে বের করতে হবে, আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বার করবে? ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব। শুনিয়া চুপ করিয়া গেলাম। ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। অকস্মাৎ
কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পিটানো ও চিরা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম। সভয়ে জিজ্ঞাসা করিলাম, ও কি ভাই? চাষিরা মাছের ওপর বসে বুনো শুয়োর তাড়াচ্ছে। বুনো শুয়োর? কোথায় সে? আমি তো দেখতে পাচ্ছি, বলবো আসেই কোথাও এখানে। জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম। ভাবিলাম, কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল। সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম, এই জঙ্গলে যে বুনো শুয়োরের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি। তথাপি আমি তো নৌকায় বসিয়া, কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জলের মধ্যে এই বনের ভিতরে এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই। মিনিট 15 এইভাবে কাটিল। আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম, প্রায় দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে। একটা প্রায় আমার হাতের কাছেই সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম। গাড়ির শুয়ার না হইলেও বাচ্চা টাচ্চা নয় তো? ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল, ও কিছু না, সাপ জড়িয়ে আছে, তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে। শিহরিয়া নৌকার মাঝখানে জড়ো সড়ো হইয়া বসিলাম। অস্ফুটে কহিলাম, কি সাপ ভাই? সব রকম আছে, ঢোঁড়া, বোড়া, কোকড়ো, করের, জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। কোথাও ডাঙা নেই, দেখছিস নে? সে তো দেখছি, কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাঁটা দিয়া রহিল, সে লোকটি কিন্তু প্রক্ষেপ মাত্র করিল না। নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল, কিন্তু কামড়ায় না, ওরা নিজেরাই ভয়ে মরছে। এমনি আরো কত কি সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল। আমার কানে কত পৌঁছিল, কত পৌঁছিল না। আমি নির্বাক নিষ্পন্দ কাঠের মতো আড়ষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম। নিঃশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল। ছপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে। কিন্তু সে যাই হোক, ওই লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ, কেউ? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছি? যদি মানুষই হয়, তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কি ও জানেও না? বুকখানা কি পাথর দিয়া তৈরি? সেটা কি আমাদের মতো সংকুচিত ও বিস্ফারিত হয় না? তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পলাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকী নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল, সে দয়ামায়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল? আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে অকুণ্ঠিত চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল। একবার একটা মুখের অনুরোধও করিল না। সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত। এ তো শুধু খেলা নয়, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল, সেই আমাকে বিপদের মধ্যে টানিয়ে আনিয়াছে সত্য, কিন্তু সে যাই হোক, তাহার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া? কেমন করিয়া ভুলি, যার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এতই সহজে বাহির হইয়া আসিল, সে হৃদয়ে কি দিয়া কে গড়াইয়া দিয়াছিল? তারপরে কতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছি। কত দেশ, কত প্রান্তর, কত নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল ঘাঁটিয়া ফিরিয়াছি। কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে, কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনো দেখিতে পাই নাই। কিন্তু সে আর নাই। অকস্মাৎ একদিন যেন বুদ্বুদের মতো শূন্যে মিলাইয়া গেল। আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসাইয়া যাইতেছে।
কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশে আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে। সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলে এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে? বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে, ভগবান, টাকা কড়ি ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে? যাক সে কথা, ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হইতেছে, তাহা উপলব্ধি করিতেছিলাম। অতএব আর প্রশ্ন না করিয়াই বুঝিলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না, তাহাই প্রধাবিত হইতেছে। বেশ অনুভব করিতেছিলাম জলের বেগ বর্ধিত হইতেছে এবং ধূসর ফেনপুঞ্জ বিস্তৃত বালুকারাশির ভ্রমোৎপাদন করিতেছে। ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল। মনে কহিলাম, ভয় না থাকে ভালোই, কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝিলাম না। পরক্ষণেই সমস্ত নৌকাটা আপাদমস্তক একবার যেন শিহরিয়া উঠিল এবং চক্ষের পলক না ফেলিতেই দেখিলাম তাহা বড় গাঙের স্রোত ধরিয়া উল্কা বেগে ছুটিয়া চলিয়াছে। তখন চিহ্নভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল। দেখিলাম বনঝাও এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতেই লাগিল। বড় ঘুম পেয়েছে ইন্দ্র, বাড়ি ফিরে চলো না ভাই। ইন্দ্র একটুখানি হাসিয়া ঠিক যেন মেয়ে মানুষের মতো স্নেহার্দ্র কোমল স্বরে কথা কহিল, বলিল, ঘুম তো পাওয়ার কথাই ভাই, কি করব শ্রীকান্ত, আজ একটু দেরি হবে, অনেক কাজ রয়েছে। আচ্ছা এক কাজ কর না, কেন ওইখানে একটু শুয়ে ঘুমিয়ে নে না। আর দ্বিতীয় অনুরোধ করিতে হইল না। আমি গুটি সুটি হইয়া সেই তক্তাখানির উপর শুইয়া পড়িলাম, কিন্তু ঘুম আসিল না। স্তিমিত চক্ষে চুপ করিয়া আকাশের গায়ে মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা দেখিতে লাগিলাম। ওই ভাসে, আবার ডুবে, আবার ভাসে, আর কানে আসিতে লাগিল জলস্রোতের সেই একটানা হুঙ্কার। আমার একটা কথা প্রায় মনে পড়ে, সেদিন অমন করিয়া সব ভুলিয়া মেঘ আর চাঁদের মধ্যে ডুবিয়া গিয়েছিলাম কি করিয়া। সে তো আমার তন্ময় হইয়া চাঁদ দেখিবার বয়স নয়, কিন্তু ওই যে বড়রা পৃথিবীর অনেক ব্যাপার দেখিয়া শুনিয়া বলে যে ওই বাহিরের চাঁদটাও কিছু না, মেঘটাও কিছু না, সব ফাঁকি, সব ফাঁকি। আসল যা কিছু তাই নিজের মনটা, সে যখন যাকে যা দেখায় বিভোর হইয়া সে তখন তাই শুধু দেখে। আমারও সেই দশা। এত রকমের ভয়ঙ্কর ঘটনার ভিতর দিয়া এমন নিরাপদ বাহির হইয়া আসিতে পারিয়া আমার নির্জীব মনটা তখন বোধ করি এমনি কিছু একটা শান্ত ছবির অন্তরেই বিশ্রাম করিতে চাহিয়াছিল। ইতিমধ্যে যে ঘণ্টা দুই কাটিয়া গেছে তাহা টেরও পায় নাই। হঠাৎ মনে হইল আমার চাঁদ যেন মেঘের মধ্যে একটা লম্বা ডুব সাঁতার দিয়া একেবারে ডান দিক হইতে বাঁদিকে গিয়া মুখ বাহির করিলেন। ঘাড়টা একটু তুলিয়া দেখিলাম নৌকা এবার ওপারে পাড়ি দিবার আয়োজন করিয়াছে। প্রশ্ন করিবার বা একটা কথা কহিবার উদ্যমও তখন বোধ করি আমার মধ্যে ছিল না। তাই তখনই আবার তেমনি করিয়াই শুইয়া পড়িলাম। আবার সেই দুচক্ষু ভরিয়া চাঁদের খেলা এবং
দোকান ভরিয়া স্রোতের গর্জন বোধ করি আরো ঘণ্টা ক্ষণেক কাটিল। খসখস বালুর চরে নৌকা বাঁধিয়াছে। ব্যস্ত হইয়া উঠিয়া বসিলাম। এই যে এপারে আসিয়া পৌঁছিয়াছি, কিন্তু এ কোন জায়গা? বাড়ি আমাদের কত দূরে? বালুকার রাশি ভিন্ন, আর কিছুই তো কোথাও দেখি না। প্রশ্ন করিবার পূর্বেই হঠাৎ নিকটেই কোথায় যেন কুকুরের কলহ শুনিতে পাইয়া আরো সোজা হইয়া বসিলাম। কাছেই লোকালয় আছে নিশ্চয়। ইন্দ্র কহিল, একটু বস শ্রীকান্ত, আমি এক্ষুনি ফিরব। তোর কিছু ভয় নেই, ওই পাড়ের ওধারেই জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করিয়া শেষে এইখানে আসিয়া ফেল করিবার আমার ইচ্ছা ছিল না। বিশেষত মানুষের এই কিশোর বয়সটার মতো এমন মহা বিস্ময়কর বস্তুবোধ করি সংসারে আর নাই। এমনি তো সর্বকালেই মানুষের মানসিক গতিবিধি বড়ই দুর্গেয়, কিন্তু কিশোর কিশোরীর মনের ভাব বোধ করি একেবারেই অজ্ঞেয়। তাই বোধ করি শ্রী বৃন্দাবনের সেই দুটি কিশোর কিশোরীর কৈশোর লীলা চিরদিনই এমন রহস্যে আবৃত হইয়া রহিল। বুদ্ধি দিয়া তাহাকে ধরিতে না পারিয়া তাহাকে কেহ কহিল ভালো, কেহ কহিল মন্দ, কেহ নীতির, কেহ বা রুচির দোহাই পারিল, আবার কেহ বা কোনো কথাই শুনিল না। তর্কাতর্কির সমস্ত গুন্ডি মারাইয়া ডিঙাইয়া বাহির হইয়া গেল। যাহারা গেল তাহারা মজিল, পাগল হইল, নাচিয়া কাঁদিয়া গান গাহিয়া সব একাকার করিয়া দিয়া সংসারটাকে যেন একটা পাগলা গারদ বানাইয়া ছাড়িল। তখন যাহারা মন্দ বলিয়া গালি পাড়িল তাহারাও কহিল এমন রসের উৎস কিন্তু আর কোথাও নাই। যাহাদের রুচির সহিত মিশ খায় নাই তাহারাও স্বীকার করিল এই পাগলের দলটি ছাড়া সংসারে এমন গান কিন্তু আর কোথাও শুনলাম না। কিন্তু এত কাণ্ড যাহাকে আশ্রয় করিয়া ঘটিল, সেই যে সর্বদিনের পুরাতন অথচ চিরনূতন বৃন্দাবনের বনে বনে দুটি কিশোর কিশোরীর অপরূপ লীলা। বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র, মুক্তিফল যাহার তুলনায় বারিশের কাছে বাড়ি বিন্দুর মতোই তুচ্ছ, তাহার কে কবে অন্ত খুঁজিয়া পাইল? পাইল না, পাওয়াও চায় না। তাই বলিতেছিলাম, তেমনি সেও তো আমার সেই কিশোর বয়স। যৌবনের তেজ এবং দৃঢ়তা না আসুক, তাহার দম্ভ তো তখন আসিয়া হাজির হইয়াছে। প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তো হৃদয়ে সজাগ হইয়াছে। তখন সঙ্গীর কাছে ভীরু বলিয়া কে নিজেকে প্রতিপন্ন করিতে চাহে? অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, ভয় করবো আবার কিসের? বেশ তো, যাও না। ইন্দ্র আর দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া দ্রুত পদে নিমেষের মধ্যে অদৃশ্য হইয়া গেল। উপরে মাথার উপর আবার সেই আলো আঁধারের লুকোচুরি খেলা, এবং পশ্চাতে বহু দূরাগত সেই অবিশ্রান্ত তর্জন, আর সম্মুখে সেই বালির পাড়। এটা কোন জায়গা তাই ভাবিতেছি। দেখি ইন্দ্র ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। কহিল, শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দিস নে, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে তবু দিবি নে, বলবি মুখে তোর ছাই দেবো, ইচ্ছে হয় নিজে তুলে নিয়ে যা। খবরদার হাতে করে দিতে যাস নি যেন, ঠিক আমি হলেও না, খবরদার। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার কিন্তু। বলিতে বলিতে সে যেমন ছুটিয়া আসিয়াছিল তেমনই ছুটিয়া দৃষ্টির বহির্ভূত হইয়া গেল। এইবার আমার পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত কাঁটা দিয়া খাড়া হইয়া উঠিল। বোধ হইতে লাগিল যেন দেহের প্রতি শিরা উপশিরা দিয়া বরফ গলা জল বহিতে চলিতে লাগিল। নিতান্ত শিশুটি নহি যে তাহার ইঙ্গিতের মর্ম অনুমান করিতে পারি নাই। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটিয়া গিয়াছে যাহার তুলনায় ইহা সমুদ্রের কাছে গোষ্পদের জল, কিন্তু তথাপি
এই নিশা অভিযানের রাতটায় যে ভয় অনুভব করিয়াছিলাম তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। বোধ করি ভয়ে চৈতন্য হারাইবার ঠিক শেষ ধাপটিতে আসিয়াই পা দিয়াছিলাম। প্রতি মুহূর্তেই মনে হইতেছিল পাড়ের ওদিক হইতে একে যেন উঁকি মারিয়া দেখিতেছে। যেমনি আর চোখে চাই অমনি সেও যেন মাথা নিচু করে। সময় আর কাটে না। ইন্দ্র যেন কত যুগ হইল চলিয়া গিয়াছে, আর ফিরিতেছে না। মনে হইল যেন মানুষের কণ্ঠস্বর শুনিলাম। পৈতাটা বৃদ্ধাঙ্গুষ্ঠে শতপাকে বেষ্টন করিয়া মুখ নিচু করিয়া উৎকর্ণ হইয়া রহিলাম। কণ্ঠস্বর ক্রমশ স্পষ্টতর হইলে বেশ বুঝিলাম 2-3 জন লোক কথাবার্তা বলিতে বলিতে এই দিকেই আসিতেছে। একজন ইন্দ্র এবং অপর 2 জন হিন্দুস্থানী। কিন্তু সে যাহাই হোক, তাহাদের মুখের দিকে চাহিবার আগে ভালো করিয়া দেখিয়া লইলাম চন্দ্রালোকে তাহাদের ছায়া পড়িয়াছে কিনা। কারণ এই অবিসংবাদী সত্যটা ছেলেবেলা হইতেই জানিতাম যে ইহাদের ছায়া থাকে না। আহ, ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া। জগতে আমার মতো সেদিন কোনো মানুষ কোনো বস্তু চোখে দেখিয়া কি এমন তৃপ্তি পাইয়াছে? ভাকার নাই পা। ইহাকেই যে বলে দৃষ্টির চরম আনন্দ। এ কথা আজ আমি বাজি রাখিয়া বলিতে পারি। যাক, যাহারা আসিল তাহারা অসাধারণ ক্ষিপ্রতার সহিত সেই বৃহদায়তন মাছগুলি নৌকা হইতে তুলিয়া জালের মতো এক প্রকার বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল এবং তৎপরিবর্তে ইন্দ্রের হাতে যাহা গুজিয়া দিল তাহার একটা টুং করিয়া একটুখানি মৃদু মধুর শব্দ করিয়া নিজেদের পরিচয়টাও আমার কাছে সম্পূর্ণ গোপন করিয়া গেল না। ইন্দ্র নৌকা খুলিয়া দিল, কিন্তু স্রোতে ভাসাইল না। ধার ঘেঁষিয়া প্রবাহের প্রতিকূলে লগি ঠেলিয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। আমি কোনো কথা কহিলাম না, কারণ আমার মন তখন তাহার বিরুদ্ধে ঘৃণায় ও কি এক প্রকারের অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। কিন্তু এইমাত্র না তাহাকেই চাঁদের আলোয় ছায়া ফেলিয়া ফিরিতে দেখিয়া অধীর আনন্দে ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিলাম। হ্যাঁ, তা মানুষের স্বভাবই তো এই। একটুখানি দোষ পাইলে পূর্ব মুহূর্তের সমস্তই নিঃশেষে ভুলিয়া যাইতে তার কতক্ষণ লাগে। ছি ছি, এমনি করিয়া সে টাকা সংগ্রহ করিল। এতক্ষণ এই মাছ চুরি ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে বোধ করি স্থান পায় নাই। কেননা ছেলেবেলায় টাকা কড়ি চুরিটাই শুধু যেন বাস্তবিক চুরি, আর সব অন্যায় বটে, কিন্তু কেমন করিয়া যেন সেসব ঠিক চুরি নয়। এমনি একটা অদ্ভুত ধারণা প্রায় সকল ছেলেরই থাকে, আমারও তাই ছিল। না হইলে এই টুং শব্দটি কানে যাইবা মাত্র এতক্ষণের এত বীরত্ব, এত পৌরুষ সমস্তই এক মুহূর্তে এমন শুষ্ক তৃণের মতো ঝরিয়া পড়িত না। সে যদি মাছগুলা গঙ্গার জলে ফেলিয়া দিত কিংবা আর যাহাই করুক, শুধু টাকা কড়ির সহিত ইহার সংস্রব না ঘটাইত, তাহা হইলে আমাদের এই মৎস্য সংগ্রহের অভিযানটিকে কেহ চুরি বলিলে ক্রোধে বোধ করি তাহার মাথাটাই ফাটাইয়া দিতাম এবং সে তাহার ন্যায্য প্রাপ্য পাইয়াছে বলিয়াই মনে করিতাম। কিন্তু ছি ছি, এ কি, এই কাজ তো জেলখানার কয়েদিরা করে। ইন্দ্র কথা কহিল, জিজ্ঞাসা করিল, তুই একটুও ভয় পাসনি? আরে শ্রীকান্ত? না। কিন্তু তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারতো না, তা জানিস? তোকে আমি খুব ভালোবাসি। আমার এমন বন্ধু আর একটিও নেই। আমি যখন আসবো শুধু তোকেই ডেকে আনবো, কেমন? আমি জবাব দিলাম না, কিন্তু এই সময়ে তাহার মুখের উপর সদ্য মেঘমুক্ত যে চাঁদের আলোটুকু পড়িল, তাহাতে মুখখানি কি যে দেখাইল, আমি এতক্ষণের সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম।
জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ইন্দ্র, তুমি কখনো ওইসব দেখেছ? কি সব? ওই যারা মাছ চাইতে আসে? না ভাই, দেখিনি, লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো? আমি তো একলাই আসি। ভয় করে না? না, রাম নাম করি, কিছুতেই তারা আসতে পারে না। রাম নাম কি সোজা কথা রে? তুই যদি রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস, তবু তোর কিছু হবে না। সব দেখবি ভয়ে ভয়ে পথ ছেড়ে পালাবে। কিন্তু ভয় করলে হবে না, তাহলেই তারা টের পাবে এ শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কি না। বালুর চর শেষ হইয়া আবার কাঁকরের পাড় শুরু হইল। ওপার অপেক্ষা এবারে স্রোত অনেক কম, বরঞ্চ এইখানটায় তাই বোধ হইল। স্রোত যেন উল্টা মুখে চলিয়াছে। ইন্দ্র লগি তুলিয়া বোটে হাতে করিয়া কহিল, ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওর ভেতর দিয়ে যেতে হবে। ওইখানে আমি একবার নেমে যাব আর আসবো, কেমন? অনিচ্ছা সত্ত্বেও বলিলাম, আচ্ছা, কারণ না বলিবার পথ তো এক প্রকার নিজেই বন্ধ করিয়া দিয়াছি। আবার ইন্দ্রও আমার নির্ভীকতা সম্বন্ধে বোধ করি নিশ্চিন্ত হইয়াছে। কিন্তু কথাটা আমার ভালো লাগিল না। এখান হইতে ওই স্থানটা এমনি জঙ্গলের মতো অন্ধকার দেখাইতেছিল যে এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও ওই অন্ধকার প্রাচীন বটবৃক্ষমূলে নৌকার উপর একা বসিয়া এত রাত্রে রাম নামের শক্তি সামর্থ্য যাচাই করিয়া লইতে আমার এতটুকু প্রবৃত্তি হইল না, এবং তখন হইতেই গা ছমছম করিতে লাগিল। সত্য বটে, মাছ আর ছিল না, সুতরাং মৎস্যপ্রার্থীর শুভাগমন না হইতে পারে। কিন্তু সকলের লোভ যে মাছেরই উপর, তাই বা কে বলিল? মানুষের ঘাড় মটকাইয়া ঈষদুষ্ণ রক্তপান এবং মাংস চর্বণের ইতিহাসও তো শোনা গিয়াছে। অনুকূল স্রোত এবং বোটের তাড়নায় ডিঙিখানি তরতর করিয়া অগ্রসর হইয়া আসিতে লাগিল। আরও কিছু দূর আসিতেই দক্ষিণ দিকের আগ্রিবমগ্ন বনঝাউ এবং কষার বন মাথা তুলিয়া এই দুটি অসম সাহসী মানব শিশুর পানে বিস্ময়ে স্তব্ধভাবে চাহিয়া রহিল, এবং কেহবা মাঝে মাঝে শিরশ্চালনে কি যেন নিষেধ জানাইতে লাগিল। বাম দিকেও তাহাদেরই আত্মীয় পরিজনেরা সুউচ্চ কাঁকরের পাড় সমাচ্ছন্ন করিয়া তেমনি করিয়াই চাহিয়া রহিল, এবং তেমনি করিয়া মানা করিতে লাগিল। আমি একা হইলে নিশ্চয়ই তাহাদের সংকেত অমান্য করিতাম না, কিন্তু কর্ণদার যিনি, তাহার কাছে বোধ করি রাম নামের জোরে ইহাদের সমস্ত আবেদন নিবেদন একেবারে ব্যর্থ হইয়া গেল। সে কোনো দিকে ভ্রুক্ষেপই করিল না। দক্ষিণ দিকের চরের বিস্তৃতিবশত এই জায়গাটা একটি ছোটোখাটো হ্রদের মতো হইয়াছিল, শুধু উত্তর দিকের মুখ খোলা ছিল। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, ডিঙি বেঁধে উপরে উঠবার তো ঘাট নেই, তুমি যাবে কি করে? ওই যে বট গাছ, ওর পাশে দিয়ে একটা সরু ঘাট আছে। কিছুক্ষণ হইতে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে আসিয়া লাগিতেছিল। যত অগ্রসর হইতেছিলাম ততই সেটা বাড়িতেছিল। এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন বিকট হইয়া নাকে লাগিল যে অসহ্য বোধ হইল। নাকে কাপড় চাপা দিয়া বলিলাম, নিশ্চয়ই কিছু পচেছে ইন্দ্র। মরা। আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কি না, তাই সবাই পোড়াতে পারে না, মুখে একটুখানি আগুন ছুঁয়ে ফেলে দিয়ে যায়। শেয়াল কুকুরে খায় আর পচে, তারই এত গন্ধ। কোনখানে ফেলে দিয়ে যায় ভাই? ওই হোতা থেকে হোতা পর্যন্ত সবটাই শ্মশান কি না, যেখানেও ফেলে রেখে ওই বটতলায় ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কী রে, ও শেয়ালে শেয়ালে লড়াই করছে। আয় আয়, আমার কাছে এসে বস। আমার গলা দিয়া স্বর ফুটিল না।
কোনো মতে হামাগুড়ি দিয়া তাহার কোলের কাছে গিয়া বসিয়া পড়িলাম। সে ক্ষণকালের জন্য আমাকে একবার স্পর্শ করিয়া হাসিয়া কহিল, আরে ভয় কি শ্রীকান্ত, কত রাত্রি একা একা আমি ওই পথ দিয়ে আসি, 3 বার রাম নাম করলে কার সাধ্যি আছে কাছে আসে। তাহাকে স্পর্শ করিয়া দেহটাতে যেন একটু সাড়া পাইলাম। অস্ফুটে কহিলাম, না ভাই, তোমার দুটি পায়ে পড়ি, এখানে কোথাও নেব না, সোজা বেরিয়ে চলো। সে আবার আমার কাঁধে হাত ঠেকাইয়া বলিল, না শ্রীকান্ত, একটিবার যেতেই হবে। এই টাকা কটি না দিলেই নয়, তারা পথ চেয়ে বসে আছে। আমি 3 দিন আসতে পারিনি। টাকা কাল দিও না ভাই। না ভাই, অমন কথা দিয়ে বলিস নে। আমার সঙ্গে তুইও চ, কিন্তু কাউকে কথা বলিস নে যেন। আমি অস্ফুটে না বলিয়া তাহাকে তেমনি স্পর্শ করিয়া পাথরের মতো বসিয়া রহিলাম। গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল, কিন্তু হাত বাড়াইয়া জল লইব কি নড়াচড়ার কোনো প্রকার চেষ্টা করিব এ সাধ্য আমার ছিল না। গাছের ছায়ার মধ্যে আসিয়া পড়ায় অদূরেই সেই ঘাটটি চোখে পড়িল, যেখানে আমাদের অবতরণ করিতে হইবে। তাহার উপর যে গাছপালা নাই, স্থানটি ম্লান জ্যোৎস্নালোকেও বেশ আলোকিত হইয়াছে। দেখিয়া অতি দুঃখেও একটু আরাম বোধ করিলাম। ঘাটের কাঁকড়ে ডিঙি ধাক্কা না খায়, এই জন্য ইন্দ্র পূর্বাহ্নেই প্রস্তুত হইয়া মুখের কাছে সরিয়া আসিল এবং লাগিতে না লাগিতে লাফাইয়া পড়িয়াই একটা ভয় জড়িত স্বরে ইস করিয়া উঠিল। আমিও তাহার পশ্চাতে ছিলাম, সুতরাং উভয়ই প্রায় এক সময়েই সেই বস্তুটির ওপর দৃষ্টিপাত করিলাম। তবে সে নিচে, আমি নৌকার উপরে। অকাল মৃত্যু বোধ করি আর কখনো তেমন করুণভাবে আমার চোখে পড়ে নাই। ইহা যে কত বড় হৃদয়ভেদী ব্যথার আধার, তাহা তেমন করিয়া না দেখিলে বোধ করি দেখাই হয় না। গভীর নিশীথে চারিদিক নিবিড় স্তব্ধতায় পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের অন্তরালে শ্মশানচারী শৃগালের ক্ষুধার্ত কলহ চিৎকার, কখনো বা বৃক্ষোপপুষ্ট অর্ধসুপ্ত বৃহৎকায় পক্ষীর পক্ষ তাড়ন শব্দ, আর বহু দূরাগত তীব্র জলপ্রবাহের অবিশ্রাম হু 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 আর্তনাদ। ইহার মধ্যে দাঁড়াইয়া উভয়ই নির্বাক নিস্তব্ধ হইয়া এই মহাকরুণ দৃশ্যটির পানে চাহিয়া রহিলাম। একটি গৌরবর্ণ 6-7 বৎসরের হৃষ্টপুষ্ট বালক তাহার সর্বাঙ্গ জলে ভাসিতেছে। শুধু মাথাটি ঘাটের উপর শৃগালেরা বোধ করি জল হইতে তাহাকে এইমাত্র তুলিতেছিল। শুধু আমাদের আকস্মিক আগমনে নিকটে কোথাও গিয়া অপেক্ষা করিয়া আছে। খুব সম্ভব 3-4 ঘণ্টার অধিক তাহার মৃত্যু হয় নাই। ঠিক যেন বিসূচিকার নিদারুণ যাতনা ভোগ করিয়া সে বেচারা মা গঙ্গার কোলের উপরেই ঘুমাইয়া পড়িয়াছিল। মা অতি সন্তর্পণে তাহার সুকুমার নধর দেহটিকে এইমাত্র কোল হইতে বিছানায় শোয়াইয়া দিতেছিলেন। জলের স্থলে বিন্যস্ত এমনিভাবেই সেই ঘুমন্ত শিশু দেহটির উপর সেদিন আমাদের চোখ পড়িয়াছিল। মুখ তুলিয়া দেখি ইন্দ্রের 2 চোখ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়া পড়িতেছে। সে কহিল, তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত, আমি বেচারাকে ডিঙিতে তুলে ওই চড়ার ঝাউবনের মধ্যে জলে রেখে আসি। চোখের জল দেখিবা মাত্র আমার চোখেও জল আসিতেছিল সত্য, কিন্তু ছোঁয়াছুঁয়ির প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হইয়া পড়িলাম। পরদুঃখে ব্যথা পাইয়া চোখের জল ফেলা সহজ নহে, তাহা অস্বীকার করি না, কিন্তু তাই বলিয়া সেই দুঃখের মধ্যে নিজের 2 হাত বাড়াইয়া আপনাকে জড়িত করিতে যাওয়া সে ঢের বেশি কঠিন কাজ। তখন ছোট বড় কত জায়গাতেই না টান ধরে। একে তো এই পৃথিবীর সেরা সনাতন হিন্দুর ঘরে বশিষ্ঠ ইত্যাদির
পবিত্র পূজ্য রক্তের বংশধর হইয়া জন্মিয়া জন্মগত সংস্কারবশত মৃতদেহ স্পর্শ করাকেই একটা ভীষণ কঠিন ব্যাপার বলিয়া ভাবিতে শিখিয়াছি। ইহাতে কতই না শাস্ত্রীয় বিধিনিষেধের বাধা বাঁধি, কতই না রকমারি কাণ্ডের ঘটা। তাহাতে এ কোন রোগের মোড়া, কাহার ছেলে, কি জাত, কিছুই জানি না। এবং মরিবার পর এ ছোকরা ঠিকমতো প্রায়শ্চিত্ত করিয়া ঘর থেকে বাহির হইয়াছিল কিনা সে খবরটা পর্যন্ত না লইয়াই বা ইহাকে স্পর্শ করা যায় কি রূপে? কি জাতের মরা তুমি ছোঁবে? ইন্দ্র সরিয়া আসিয়া এক হাত তাহার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটুর নিচে দিয়া একটা শুষ্ক তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল, নইলে বেচারাকে শেয়ালে ছিঁড়াছিঁড়ি করে খাবে। আহা, মুখে এখনো পর্যন্ত ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে। বলিয়া নৌকার যে তক্তাখানির উপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম তাহারই উপর শোয়াইয়া নৌকা ঠেলিয়া দিয়া নিজেও চড়িয়া বসিল। কহিল, মরার কি জাত থাকে রে? কেন থাকবে না? আরে এ যে মরা, মরার আবার কি জাত? মরার আবার জাত কি? এই যেমন আমাদের ডিঙিটা, এর জাত আছে। আম গাছ জাম গাছ যে কাঠের তৈরি হোক, এখন ডিঙি ছাড়া একে কেউ বলবে না আম গাছ জাম গাছ, বুঝলি না? এও তেমনই। দৃষ্টান্তটি যে নেহাত ছেলে মানুষের মতো এখন তাহা জানি, কিন্তু অন্তরের মধ্যে ইহাও তো অস্বীকার করিতে পারি না, কোথাও যেন অতি তীক্ষ্ণ সত্য ইহারই মধ্যে আত্মগোপন করিয়া আছে। মাঝে মাঝে এমনি খাঁটি কথা সে বলিতে পারিত। তাই আমি অনেক সময় ভাবিয়াছি, ওই বয়সে কাহার কাছে কিছুমাত্র শিক্ষা না করিয়া বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করিয়া এই সকল তত্ত্ব সে পাইত কোথায়। এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গেই ইহার উত্তরটাও যেন পাইয়াছি বলিয়া মনে হয়। কপটতা ইন্দ্রের মধ্যে ছিলই না। উদ্দেশ্যকে গোপন রাখিয়া কোনো কাজ সে করিতেই জানিত না। সেই জন্যই বোধ করি তাহার সেই হৃদয়ের ব্যক্তিগত বিচ্ছিন্ন সত্য কোনো অজ্ঞাত নিয়মের বশে সেই বিশ্বব্যাপী অবিচ্ছিন্ন নিখিল সত্যের দেখা পাইয়া অনায়াসে অতি সহজেই তাহাকে নিজের মধ্যে আকর্ষণ করিয়া আনিতে পারিত। তাহার শুদ্ধ সরল বুদ্ধি পাকা উস্তাদের উমেদারি না করিয়াই ঠিক ব্যাপারটি টের পাইত বাস্তবিক। অকপট সহজ বুদ্ধিই তো সংসারে পরম এবং চরম বুদ্ধি, ইহার উপরে তো কেহই নাই। ভালো করিয়া দেখিলে মিথ্যা বলিয়া তো কোনো বস্তুরই অস্তিত্ব এ বিশ্ব ব্রহ্মাণ্ডে চোখে পড়ে না। মিথ্যা শুধু মানুষের বুঝিবার এবং বুঝাইবার ফলটা। সোনাকে পিতল বলিয়া বুঝানো মিথ্যা, বুঝাও মিথ্যা, তাহা জানি, কিন্তু তাহাতে সোনারই বা কি আর পিতলেরই বা কি আসে যায়? তোমরা যাহা ইচ্ছা বুঝো না, তাহারা যা তাই তো থাকে। সোনা মনে করিয়া তাহাকে সিন্ধুকে বন্ধ করিয়া রাখিলেও তাহার সত্যকার মূল্য বৃদ্ধি হয় না, আর পিতল বলিয়া টান মারিয়া বাহিরে ফেলিয়া দিলেও তাহার দাম কমে না। সেদিনও সে পিতল, আজও সে পিতলই। তোমার মিথ্যার জন্য তুমি ছাড়া আর কেহ দায়ীও হয় না, ভ্রুক্ষেপও করে না। এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে, তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না। সুতরাং এই অসত্যকে ইন্দ্র যখন তাহার অন্তরের মধ্যে জানিয়া হোক বা না জানিয়াই হোক কোনোদিন স্থান দেয় নাই, তখন তাহার বিশুদ্ধ বুদ্ধি যে মঙ্গল এবং সত্যকেই পাইবে তাহা তো বিচিত্র নয়। কিন্তু তাহার পক্ষে বিচিত্র না হইলেও কাহারও পক্ষে যে বিচিত্র নয় এমন কথা বলিতেছি না। ঠিক এই উপলক্ষে আমার নিজের জীবনে তাহার যে প্রমাণ পাইয়াছি তাহা বলিবার লোভ এখানে সংবরণ করিতে পারি না। এই ঘটনার 10-12 বছর পরে হঠাৎ একদিন অপরাহ্নকালে সংবাদ পাওয়া গেল যে একটি বৃদ্ধা ব্রাহ্মণী
ওপাড়ায় সকাল হইতে মরিয়া পড়িয়া আছেন। কোনো মতেই তাহার সৎকারের লোক জুটে নাই। না জুটিবার হেতু এই যে তিনি কাশী হইতে ফিরিবার পথে রোগগ্রস্ত হইয়া এই শহরেই রেলগাড়ি হইতে নামিয়া পড়েন এবং সামান্য পরিচয় সূত্রে যাহার বাটিতে আসিয়া আশ্রয় গ্রহণ করিয়া এই 2 রাত্রি বাস করিয়া আজ সকালে প্রাণ ত্যাগ করিয়াছেন, তিনি বিরাট ফেরত। এবং সে এক সময়ে এক ঘরে ইহাই বৃদ্ধার অপরাধ যে তাহাকে নিতান্ত নিরুপায় অবস্থায় এই এক ঘরের বাটিতে মরিতে হইয়াছে। যাহা হোক, সৎকার করিয়া পরদিন সকালে ফিরিয়া আসিয়া দেখা গেল প্রত্যেকেরই বাটির কপাট বন্ধ হইয়া গিয়াছে। শুনিতে পাওয়া গেল গতরাত্রি 11টা পর্যন্ত হারিকেন লণ্ঠন হাতে সমাজপতিরা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়াছেন এবং স্থির করিয়া দিয়াছেন যে এই অত্যন্ত শাস্ত্রবিরুদ্ধ অপকর্ম করার জন্য এই কুলাঙ্গার দিগকে কেশোচ্ছেদ করিতে হইবে, ঘাট মানিতে হইবে এবং এমন একটা বস্তু সর্বসমক্ষে ভোজন করিতে হইবে যাহা সুপবিত্র হইলেও খাদ্য নয়। তাহারা স্পষ্ট করিয়া প্রতি বাড়িতেই বলিয়া দিয়াছেন যে ইহাতে তাহাদের কোনো হাত নাই, কারণ জীবিত থাকিতে তাহারা অশাস্ত্রীয় কাজ সমাজের মধ্যে কিছুতেই ঘটিতে দিতে পারিবেন না। আমরা অনন্যপায় হইয়া ডাক্তারবাবুর শরণাপন্ন হইলাম। তিনিই তখন শহরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এবং বিনা দক্ষিণায় বাঙালির বাটিতে চিকিৎসা করিতেন। আমাদের কাহিনী শুনিয়া ডাক্তারবাবু ক্রোধে জ্বলিয়া উঠিয়া প্রকাশ করিলেন, যাহারা এইরূপ নির্যাতন করিতেছেন তাহাদের বাটির কেহ চোখের সম্মুখে বিনা চিকিৎসায় মরিয়া গেলেও তিনি সেদিকে আর চাহিয়া দেখিবেন না। কেই কথা তাহাদের গোচর করিল জানি না। দিবা অবসান না হইতেই শুনিলাম কেশোচ্ছেদের আবশ্যকতা নাই, শুধু ঘাট মানিয়া সেই সুপবিত্র পদার্থটা ভক্ষণ করিলেই হইবে। আমরা স্বীকার না করায় পরদিন প্রাতকালে শুনিলাম ঘাট মানিলেই হইবে। ওটা না হয় নাই খাইলাম, ইহাও অস্বীকার করায় শোনা গেল। আমাদের এই প্রথম অপরাধ বলিয়া তাহারা এমনি মার্জনা করিয়াছেন, প্রায়শ্চিত্ত করিবার আবশ্যকতা নাই। কিন্তু ডাক্তারবাবু কহিলেন, প্রায়শ্চিত্তের আবশ্যকতা নাই বটে, কিন্তু তাহারা যে এই 2টা দিন ইহাদিগকে ক্লেশ দিয়াছেন, সেই জন্য যদি প্রত্যেকে আসিয়া ক্ষমা প্রার্থনা করিয়া না যান, তাহা হইলে তাহার যে কথা সেই কাজ, অর্থাৎ কাহারও বাটিতে যাইবেন না। তারপর সেই সন্ধ্যাবেলাতেই ডাক্তারবাবুর বাটিতে একে একে বৃদ্ধ সমাজপতিদিগের শুভাগমন হইয়াছিল। আশীর্বাদ করিয়া তাহারা কি কি বলিয়াছিলেন তাহা অবশ্য শুনিতে পাই নাই, কিন্তু পরদিন ডাক্তারবাবুর আর ক্রোধ ছিল না। আমাদিগকে তো প্রায়শ্চিত্ত করিতে হয় নাই। যাক, কি কথায় কি কথা আসিয়া পড়িল, কিন্তু সে যাই হোক, আমি নিশ্চয় জানি যাহারা জানেন তাহারা এই নামধামহীন বিবরণটির মধ্যে সমস্ত সত্যটি উপলব্ধি করিবেন। আমার বলিবার মূল বিষয়টি এই যে ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যটির সাক্ষাৎ পাইয়াছিল, অত বড় সমাজপতিরা অতটা প্রাচীন বয়স পর্যন্ত তাহার কোনো তত্ত্বই পান নাই। এবং ডাক্তারবাবু সেদিন অমন করিয়া তাহাদের শাস্ত্রজ্ঞানের চিকিৎসা না করাইয়া দিলে কোনোদিন এ ব্যাধি তাহাদের আরোগ্য হইত কিনা তাহা জগদীশ্বরই জানেন। চড়ার উপর আসিয়া অর্ধমগ্ন বনঝাউয়ের অন্ধকারের মধ্যে জলের উপর সেই অপরিচিত শিশু দেহটিকে ইন্দ্র যখন অপূর্ব মমতার সহিত রাখিয়া দিল, তখন রাত্রি আর বড় বাকি নাই। কিছুক্ষণ ধরিয়া সে সেই শবের পানে মাথা ঝুঁকাইয়া থাকিয়া অবশেষে যখন মুখ তুলিয়া চাহিল, তখন অস্ফুট চন্দ্রালোকে তাহার মুখের যতটুকু দেখা গেল তাহাতে অত্যন্ত ম্লান এবং উৎকর্ণ হইয়া অপেক্ষা করিয়া থাকিলে যেরূপ দেখায়, তাহার শুষ্ক মুখে ঠিক সেই ভাব প্রকাশ পাইল।
ইন্দ্র, এইবার চলো। কোথায়? এই যে বললে কোথায় যাবে। থাক, আজ আর না। আমি খুশি হইয়া কহিলাম, বেশ, তাই ভালো ভাই, চলো বাড়ি যাই। আরে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস? না ভাই, জানি নে। তুমি বাড়ি চলো, তারা সব স্বর্গে যায় ভাই। তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়ি রেখে এসো। সবাই তো স্বর্গে যেতে পারে না, তাছাড়া খানিকক্ষণ সবাইকে এখানে থাকতে হয়। দেখ, আমি যখন ওকে জলের ওপর শুয়ে দিচ্ছিলাম, তখন সে চুপি চুপি স্পষ্ট বললে, ভাইয়া। আমি কম্পিত কণ্ঠে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম, কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব। ইন্দ্র কত